বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমি 1942 সালের পরবর্তী ছিল ভারতের বলা হয় জাতীয় আন্দোলন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় যে সমস্ত ঘটনা হয়েছিল সেগুলো আস্তে আস্তে যেগুলো দিব বা ইতিহাসে যতগুলো ক্লাস পড়িয়েছি সেই ক্লাসগুলো যদি মিস করে থাকে অবশ্যই দেখো। যেগুলো পড়াবো ধ্যান রাখা দরকার, একটা কোশ্চেন এদিক থেকে না, রেলের এক্সামের বলো, ডাব্লিউবিপি এক্সামের বলো, ডাব্লিউবিসিএস এক্সামের কথা বলো, সমস্ত কোশ্চেন সমস্ত যে এক্সামের যে কোশ্চেন যেগুলো আসবে সেগুলো একটা কোশ্চেন এদিক থেকে এদিকে যেতে দেবো না। তাহলে অবশ্যই এইটা ভিডিওটা তোমরা দেখে নাও, সমস্ত তুমি হিস্ট্রি ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমাদের একটা কোশ্চেন মিস তোমাকে যাবে না। তো আমি তোমার শুরু করতে চলে এখন 1942 সালের কাহিনী। এর আগে আমি করিয়েছিলাম 1942 সালে, যেটা তোমার ক্রিপস মিশন ভারতে এসেছিল এবং সঙ্গে সঙ্গে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এই সময়কালে গান্ধীজি বলা হয় ডু আর ডাই করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই কথাটা তোমার বলেছিল। এবং ক্রিপস মিশন যখন এসেছিল, ক্রিপস মিশন 1942 সালে এসেছিল, সেই সময়কালে যদি বলা হয় উইনস্টন চার্চিল এই ক্রিপস মিশনকে পাঠিয়েছিল। ক্রিপস মিশন যদি বলা হয় তো ক্রিপস মিশনে নেগোসিয়েশন করেছিল, কথোপকথন করেছিল মৌলানা আবুল কালাম আজাদ। ধ্যান রাখা দরকার, এই কোশ্চেনটা বড় বড় এক্সামের ক্ষেত্রে আসে এবং ধ্যান রাখা দরকার মৌলানা আবুল কালাম আজাদ সঙ্গে সঙ্গে জওহরলাল নেহরু, এই কোশ্চেনটা আগে বলিয়েছিলাম। 1942 সালের পরবর্তীকালে আমরা কাহিনী নিয়ে বলি। 1942 সালে একই সেপ্টেম্বর বলা হয় ভারত আজাদ হিন্দ বাহিনী গঠিত হয়। আজাদ হিন্দ বাহিনী গঠিত হয়। আজাদ হিন্দ ফৌজ লেখো, ফৌজ বা বাহিনী গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আজাদ হিন্দ বাহিনী পরীক্ষা অনেকবার কোশ্চেন পরীক্ষায় এসেছে। যদি ডাব্লিউবিপি এক্সামে দেখো, ডাব্লিউবিসিএস এক্সামে দেখো এবং আইএস এক্সামেও যদি দেখো, এই কোশ্চেনটা বারবার এসেছে যে আজাদ হিন্দ ফৌজ যদি বলা হয়, আজাদ হিন্দ ফৌজ গঠনের সব থেকে প্রধান ভূমিকা বা কে গঠন করেছিল, বলবো গঠন করেছিল প্রতিষ্ঠাতা লেখো, প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন মোহন সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 1942 সালে আজাদ হিন্দ ফৌজ কে গঠিত করেছিল, তাহলে বলবো ক্যাপ্টেন মোহন সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যাপ্টেন মোহন সিং। এর কাহিনী যদি বলা হয় 1942 সালে জাপান যে আছে, জাপান সিঙ্গাপুরে আক্রমণ করে এবং সিঙ্গাপুর যখন জয়লাভ করে, সিঙ্গাপুর যখন জয়লাভ করেছিল, ঠিক সেই সময়কালে ব্রিটিশদের হয়ে ভারতের কি বলে সেনাবাহিনীর প্রধান ছিল ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং জাপানের হাতে ধরা পড়ে যায়, অর্থাৎ জাপানের হাতে বন্দী হয়ে যায়। এই সময়কালে যদি বলা হয় জাপানের প্রধানমন্ত্রী ছিল হিদেকি তেজো। ধ্যান রাখা দরকার, হিদেকি তেজো। এবার বলবো যে 1942 সালে যদি বলা হয়, উপরে লিখে নাও, জাপান সিঙ্গাপুর দখল করে নেয়, এর আগে যদি বলা হয় 1941 সালের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলা হয়, এই 1941 সালের আগে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, সেই সময়কালে জাপান এবং জার্মানি বাকি ইংল্যান্ড বলা ব্রিটিশদের পরাস্ত করেছিল। কিন্তু পরবর্তীকালে 1941 সালে যখন জাপান পার্ল হারবার, যা আমেরিকার একটি বিশাল বড় ঘাঁটি, যেখানে বলা হয় পার্ল হারবার বলা হয়, পার্ল হারবার আক্রমণ করেছিল। আর আক্রমণ করার ফলে আমেরিকা 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি যুক্ত হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুক্ত হওয়ার পরবর্তীকালে জাপান এবং জার্মানি কোনো না কোনো ভাবে আস্তে আস্তে পরাস্ত হয়েছিল। কিন্তু 1942 সালে ধ্যান রাখা দরকার, জাপান সিঙ্গাপুরে দখল করে, সিঙ্গাপুর যখন দখল করে সিঙ্গাপুর ব্রিটিশদের হয়ে লড়ছিল ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং ধরা কি পড়ে জাপানের হাতে। তো জাপানের হাতে যখন ধরা পড়েছিল, ঠিক সেই সময় 45,000 সেনা তাদের হাতে ছিল, 45,000 সেনা। এই 45,000 সেনা জাপান ভাবছিল যে এই সেনাদের খাওয়া তারপরে দেখাশোনা করা, তাদের নজরদারি করা, এগুলো প্রচুর পরিমাণে সময় চলে যাবে এবং প্রচুর পরিমাণে টাকা খরচা হবে। কেননা এই সেনাগুলোকে যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে লাগানো যায়, তাহলে সব থেকে বেশি উপকৃত হবে। এই কারণে হিদেকি তেজো
বুদ্ধি এটা খাটিয়ে এই 45,000 সেনাকে কোনো না কোনোভাবে ব্রিটিশদের বিরুদ্ধে কাজে লাগান। আর কাজে লাগানোর জন্য ক্যাপ্টেন মোহন সিংকে তোমার দায়িত্ব দেয় যে তিনি তোমার ভারতীয় যেগুলো সেনা আছে সেনাকে নিয়ে তোমার কোনো না কোনো সংগঠন তৈরি করা। বলবো 1942 সালে ধ্যান রাখা দরকার, যদি বলা হয় আজাদ হিন্দ ফৌজ, তাহলে আজাদ হিন্দ ফৌজের তোমার ধ্যান রাখা দরকার। আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। কিন্তু যদি বলা হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ IIL, পাশে আছে লিখে দেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, লীগ প্রতিষ্ঠা করেছিল রাসবিহারী বোস। রাসবিহারী বোস, এই রাসবিহারী বোস বিশাল বড় তোমার একজন তোমার সংগ্রামী তোমার নেতা আছে। তোমরা জানো যে 1912 সালে যখন লর্ড তোমার হার্ডিং দিল্লিতে তোমাকে একটা যাত্রা, কেন তোমার যাত্রা তোমার করেছিল আচ্ছা বলে দিই একটু। 1912 সালে ঠিক আছে তোমার সেই তোমার সময়ে তোমার কালে যখন তোমার সরি আরেকটা বলে দিই 1911 সালে যখন তো ভারতের রাজধানী কলকাতা থেকে তোমার দিল্লিতে নিয়ে আসে, এই তোমার সময়ে তোমার কালে তো লর্ড তোমার হার্ডিং দিল্লিতে তো পদযাত্রা তোমার করছিল, ঠিক বোস সেখানে তোমার বোমা তোমার ফেলে তাদের লর্ড হার্ডিংস এর উপরে। ভাগ্যবশত লর্ড হার্ডিংস বেঁচে তোমাকে যায়, হার্ডিং বেঁচে যায়, কিন্তু রাসবিহারী বোসের বলা হয় খুঁজা তোমার শুরু করে এবং রাসবিহারী বোসকে যারা ধরতে পারবে তাদের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার তোমার পুরস্কারের কথা তোমার ঘোষণা করা। 1914 সালে PN ঠাকুর ছদ্মনামে তোমাকে ছদ্মনামে ভারত থেকে পালিয়ে তোমার সিঙ্গাপুরে তোমার আসে। রাসবিহারী বোস আর একটা যদি লিখে নেই, রাসবিহারী বোস রাসবিহারী বোস রাসবিহারী বোস ভারতীয় জাতীয় সংঘ প্রতিষ্ঠা করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1942 সালের এই ইম্পর্টেন্ট রাখা দরকার। 1942 ক্রিপস মিশন ভারতে আসে। 1942 সালে বলা হয় বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, এটা তুমি ইম্পর্টেন্ট। 1942 সালে জাপান সিঙ্গাপুরে তোমার আক্রমণ দখল করে নেয়। 1942 সালে 1 সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। প্রতিষ্ঠাতা তুমি ক্যাপ্টেন ইন্ডিপেন্ডেন্স লীগ যদি বলা হয় তাহলে প্রতিষ্ঠা করেছিল তো রাসবিহারী বোস। রাসবিহারী বোস ভারতীয় তোমার জাতীয় সংঘ প্রতিষ্ঠাতা করেছিল। বলা হয় যদি জাতীয় বলা হয় ফৌজ যদি ব্রিগেডে করা ছিল, ব্রিগেডের মধ্যে 5টা ব্রিগেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রিগেড, তারপরে তোমার নেতাজি ব্রিগেড, তারপরে তো নেহরু ব্রিগেড, তারপরে গান্ধী ব্রিগেড অ্যান্ড লাস্ট ওয়ান তোমাকে লক্ষ্মী ব্রিগেড। তো এইগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজাদ হিন্দ তাহলে IL ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিল রাসবিহারী বোস। আর রাসবিহারী বোস কি জাতীয় তোমার সংঘ প্রতিষ্ঠা করেছিল 1943 সালে বলা হয়। 1943 সালে তাহলে রাসবিহারী বোস আরেকটা লেখো, পরীক্ষা বারবার আসে। রাসবিহারী বোস PN ঠাকুর ছদ্মনামে PN ঠাকুর ছদ্মনামে ভারত থেকে বিদেশে তোমার পলায়ন করে। পরীক্ষায় আসে ভেরি ভেরি। 1943 সালে যদি বলা হয় 2 জুলাই, দেখো 2 জুলাই নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে
সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে কোথায় এসেছিল? জার্মানি থেকে সিঙ্গাপুরে আসে। কেন এই সিঙ্গাপুরে আসার এত প্রয়োজন কি পড়লো? গান্ধীজি জার্মানিতে গিয়ে হিটলারের যে জননেতা ছিল এবং হিটলারের সঙ্গে কথোপকথন করে এবং হিটলারের সঙ্গে কথা হয় যে হিটলার কখনো রাশিয়াকে আক্রমণ করবে না, কারণ নেতাজি সুভাষচন্দ্র রাশিয়া হয়ে, মঙ্গোলিয়া হয়ে, চীন হয়ে ভারত আক্রমণ করবে সেনা নিয়ে। কিন্তু এই সময়কালে জার্মানি হঠাৎ করে হিটলার রাশিয়া আক্রমণ করে এবং রাশিয়া আক্রমণ করার পর তিনি বলেন যে খুব শীঘ্রই তিনি রাশিয়া তোমাকে দখল করবেন। তিনি অবশ্যই রাশিয়াকে দখল করে ফেলেন, কিন্তু দুঃখের তো বিষয় বলে ঠান্ডার আগে রাশিয়াকে দখল করবেন। রাশিয়া দখল তো করে ঠিকই, কিন্তু রাশিয়ার যে মস্কো সে সমস্ত জনগণ পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার ফলে তারা শেষ পর্যন্ত হিটলার ভেবেছিল যে রাশিয়ার যে রাজা আছে তার কাছে এসে ক্ষমা চাবে, তাদের দাবি দেওয়া পূরণ করবে, কিন্তু শেষ পর্যন্ত আসে না এবং হিটলার সেখান থেকে পরবর্তীকালে ফিরে যেতে চলে যায়। তো 1943 সালে এদের মধ্যে দেখে যে নেতাজি দেখেন যে রাশিয়া হয়ে যদি আক্রমণ করতে নাই পারি তাহলে জার্মানিতে থেকে লাভে কি আছে। এই পরিস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের সঙ্গে কথোপকথন করে, বলে যে আমাকে সাহায্য করুন। হিটলার তখন বলে যে তিনি কোনো রকমে এই পরিস্থিতিতে সাহায্য করতে পারবেন না, কারণ ভারত থেকে জার্মানির দূরত্ব অনেক আছে বেশি। এই পরিস্থিতিতে তিনি বলেন যে আমার এই মিত্র দেশ জাপানে গেলে জাপান থেকে ভারত তাড়াতাড়ি হবে, ডিস্টেন্স কম হবে এবং তিনি সেখান থেকে যুদ্ধ করতে পারবেন। এই সময়কালে নেতাজি সুভাষচন্দ্র বসু টোটাল মিলে মাস ধরে, এটা যদি বলা ভারত বলা হয় বঙ্গোপসাগর বলা হয়, এই পাশে যদি বলা হয় ভারত সাগর বা ভারত মহাসাগর যদি বলা হয়, ভারত মহাসাগর দিয়ে 3 মাস ধরে যাত্রা করে শেষ পর্যন্ত বলা হয় সিঙ্গাপুরে জাপানে পৌঁছায়, জাপান থেকে সিঙ্গাপুরে। 2 জুলাই নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে সিঙ্গাপুরে আসে এবং 4 জুলাই রাসবিহারী বোস 4 জুলাই রাসবিহারী বোস ভারতীয় জাতীয় সংঘের দায়িত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেয়। চন্দ্রের হাতে তুলে দেয়। এবার কি হয়, 4 জুলাই নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেয়। এবার আসবে 1943 সালের 25শে আগস্ট। নেতাজি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংঘ, এটা কি ছিল জাতীয় সংঘ, ধ্যান রাখা দরকার, জাতীয় সংঘ 25শে আগস্ট নেতাজি বলা হয় আনুষ্ঠানিকভাবে জাতীয় আইএনএ যদি বলা হয়, এখানে দেখো ভারতীয় এটা জাতীয় সংঘ। আর একটা ধ্যান রাখা দরকার যে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই দুইটা আলাদা সংগঠন। একটা ভারতীয় জাতীয় সংঘ আর একটা আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ভারতীয় আজাদ হিন্দ ফৌজ। এর দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। এর কারণ ছিল ক্যাপ্টেন মোহন সিং
এবং রাসবিহারী বোসের মধ্যে এই আজাদ হিন্দ ফৌজ নিয়ে একটা মতবিরোধ হয় এবং শেষ পর্যন্ত ক্যাপ্টেন মোহন সিংকে জাপানের সেই সময়কালে প্রধানমন্ত্রী হিদেকি তেজো তাকে তোমার গ্রেপ্তার তোমার করেছিল। এই পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে ভারত বলা হয় যে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তোমার কি কি দেয়। আশা করি এটা হচ্ছে বুঝতে পারা গেল। এবার লিখবো 21শে অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করে। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার করে। পরীক্ষা এটা বারবার এসেছে, স্টার মার্ক লাগাও। কোশ্চেন পরীক্ষায় আসে আজাদ হিন্দ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় তোমার গঠন তোমার করেছিল? বলবো যে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেছিল। বলবো ইতালি, জাপান আর জার্মানি সহ 8টা দেশ এই আজাদ হিন্দ সরকারের কাছে স্বীকৃতি দিয়েছিল। ইতালি, জাপান ও জার্মানি সহ 8টা দেশ আজাদ হিন্দ সরকার সরকারকে স্বীকৃতি দিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময়কালে নেতাজি জয় হিন্দ স্লোগান দিয়েছিল। এই সিঙ্গাপুরে নেতাজি জয় হিন্দ স্লোগান তোমাকে দিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলা হয় 21শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করে এবং 2 দিন পর বলে তো 21শে অক্টোবরে 2 দিন পর অর্থাৎ 23শে অক্টোবর নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 23শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে কি করে? ব্রিটিশদের বিরুদ্ধে তোমার যুদ্ধ তোমার ঘোষণা করে। 31শে ডিসেম্বর নেতাজি কোথায় পৌঁছায়? যে ব্রিটিশদের অধিকৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পা রাখেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জাপান যে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেয়, পা রাখেন এবং তিনি আন্দামানের নাম রাখেন শহীদ এবং
নিকোবরের নাম রাখেন স্বরাজ দ্বীপ। আন্দামান এর নাম রাখে শহীদ দ্বীপ ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখেন নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখেন স্বরাজ দ্বীপ। শহীদ এবং স্বরাজ দ্বীপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই শহীদ এবং স্বরাজ দ্বীপ এই নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ আছে নাম রাখেন। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু চলে যায় কোথায়? চলে যায় বার্মা অর্থাৎ মায়ানমারে চলে যায় 1944 সালে। দেখো 1944 সাল নেতাজি বার্মাতে যাত্রা করে। বার্মাতে যাত্রা করে, বার্মা অর্থাৎ মায়ানমার। সেখানে মায়ানমারের জনগণের কাছে তাদের তোমাকে বলা হয় কাছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু বলে তোমাদের মূল্যবান ধন সম্পত্তি দিয়ে আমাকে সহযোগিতা করুন। এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে টাকা পয়সা অর্থ অলংকার দিয়ে সবাই সোনার রূপা দিয়ে সহযোগিতা করে ভারতকে কাছে স্বাধীন করার জন্য। কেউ কেউ যাদের কাছে পয়সা ছিল না তাদের সব থেকে বড় সম্পত্তি তাদের ছেলেকে এবং মেয়েকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর হাতে তুলে কি দেয়। তো 1944 সালে এই ঘটনাটা ইম্পর্টেন্ট। এবং 1944 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলাদেশের মাওডক যেটা চট্টগ্রাম আছে মাওডক তোমাকে দখল করে। এবং এবার বলো তোমার 1944 সালেই মণিপুরে যে আছে ইম্ফল দখল করে। ইম্ফল দখল করে। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1944 সালে 1944 সালে যদি বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু তাহলে বাংলাদেশের মাওডক বলবো যে ইম্ফল দখল করে এবং নাগাল্যান্ডের কোহিমা দখল করে সেখানে ত্রিবর্ণিত তোমার পতাকা উত্তোলন করে। 1944 খ্রিস্টাব্দে বলা হয় রাজাজি ফর্মুলা বা সিআর ফর্মুলা বা চক্রবর্তী। এই সিআর ফর্মুলাতে সিতে তোমার চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী ফর্মুলা তুমি কি ফর্মুলাতে আসে। কেন আসে? যে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে ডেডলক ছিল মানে কথোপকথন বন্ধ হয়েছিল সেটা তোমাকে চালু করার জন্য যে আসে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে যে ডেডলক ছিল, ডেডলক মানে কথোপকথন বন্ধ হয়েছিল,
হয়েছিল তা দূর করার জন্য। তাছাড়া এই রাজাজি ফর্মুলায় জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে কথোপকথনের জন্য তো শুরু হয়েছিল, যাতে কোনো রকমে জানা আছে 1940 সালের লাহোর অধিবেশনে, মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ পৃথক পাকিস্তানের দাবিতে অনরতম হয়। কোশ্চেন পরীক্ষায় আসে মুসলিম লীগ কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি জানায়? ধ্যান রাখা দরকার 1940 সালের লাহোর অধিবেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই সময়কালে মুসলিম লীগ এবং তোমার জাতীয় কংগ্রেসের মধ্যে ডেডলক হয়েছিল, কথোপকথন বন্ধ হয়েছিল। এইটাকে তোমার যে পৃথক তোমার যাতে তোমার ভারত এবং পাকিস্তান দুটি পৃথক তোমার দেশ না হয়, এই জন্য রাজাজি ফর্মুলা তোমার আসে। এই রাজাজি ফর্মুলা বলা হয় মুসলিম লীগের অধিকাংশ দাবি মেনে কি নেয়, আর মেনে নিয়ে যাতে তবুও যাতে কোনো রকমে ভারত যাতে দুটি ভাগে ভাগ না হয়, এরই পরিকল্পনার জন্য 1944 খ্রিস্টাব্দে রাজাজি ফর্মুলা আসে। বলিবার 1944 সালে গান্ধীজিকে জেল থেকে ছাড়া হয়। ছাড়া আতঙ্কে হয়। কোশ্চেন ধ্যান রাখা দরকার 1942 সালে যখন ওয়ার্দা অধিবেশন হয়েছিল 8ই আগস্ট, যে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব তোমার দিবে, সেই সময় গান্ধীজিকে জেলে গান্ধীজি সহ বড় বড় লিডার গুলোকে তোমার কি করা হয়, বন্দি বানানো হয়। তো গান্ধীজিকে তুমি কি বলে জেলে তোমার আটক করা হয়েছিল। তো 1944 সালে গান্ধীজিকে তোমার ছাড়া হয়। কোশ্চেন পরীক্ষায় আসবে সরি 1942 সালে যে তোমার ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, এই ভারত ছাড়ো আন্দোলনকে লিডারলেস আন্দোলন বলা হয়। কোশ্চেন পরীক্ষা যদি কোনো রকম এভাবে দেয় যে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল, অপশন যে দেওয়া থাকবে সেটার মধ্যে কোনো অপশনটায় ডি নাম্বার অপশনে থাকবে, কোনোটি নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওইটা দিয়ে রাখবো যে ডি নাম্বার অপশনে কোনো লিডারে তোমার ছিল না। কারণ কি সেই সময়কালে এটাকে বলা হয় লিডারলেস তোমার আন্দোলন বলা হয়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজাজি ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1944 সালে গান্ধীজিকে জেল থেকে তোমাকে ছাড়া হয়। 1945 সালে আসি। 1945 সালে জাপান যদি বলা হয়, জাপান ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে, ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো 1945 সালে। দেখো 1945 সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বলা হয় দেশাই লিয়াকত আলী চুক্তি। হয়েছিল। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1945 বলা হয় ওয়াবেল পরিকল্পনা। বা সিমলা প্ল্যান। এসেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেশাই লিয়াকত আলী তোমার চুক্তি হয়েছিল কোনো না কোনো ভাবে ঠিক একই রকম ভাবে নেগোসিয়েশন করার জন্য মুসলিম লীগ এবং তোমার জাতীয় কংগ্রেসের মধ্যে তোমার যাতে কোনো না কোনো ভাবে যে নেগোসিয়েশন হয়, যাতে ভারত যাতে তোমার দুটি ভাগে ভাগ না হয়, এই জন্য দেশাই লিয়াকত আলী চুক্তি হয়। তবুও তোমার ব্যর্থ হয়, যেমন রাজাজি ফর্মুলাও ব্যর্থ হয়। মোহাম্মদ আলী জিন্নাহ যে এই দাবি যে আছে এই দাবি মেনে নেয় না যে ভারত তোমার দুটি ভাগে ভাগ হবে না। ভারত দুটি ভাগে ভাগ করার জন্যই বলা হয় মোহাম্মদ আলী জিন্নাহ সিআর ফর্মুলাকে মেনে নেয় না। 1945 সালে দেশাই লিয়াকত আলী চুক্তি হয়, ওয়াবেল পরিকল্পনা হয়,
সিমলা চুক্তির নাম আছে পরিচিত, এটাকে হচ্ছে ব্রেকডাউন প্ল্যান নামেও পরিচিত, ব্রেকডাউন ব্রেকডাউন প্ল্যান নামেও পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি নামে পরিচিত? ব্রেকডাউন তোমার প্ল্যান নামে হচ্ছে পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবে ধ্যান রাখা দরকার, এই ওয়াবেল পরিকল্পনায় মৌলানা আবুল কালাম আজাদ এখানে তোমাকে বলা হয় নেগোসিয়েশনের জন্য তোমার এসেছিল জাতীয় কংগ্রেসের থেকে। মৌলানা আবুল কালাম আজাদ 1939 থেকে 1945 খ্রিস্টাব্দের লং টাইম ধরে জাতীয় কংগ্রেসের কি ছিল? সভাপতি তোমার ছিল। 1945 সালে আজাদ হিন্দ বাহিনীর বিচার শুরু হয় দিল্লির লাল কেল্লায়। দিল্লির লাল কেল্লায় বিচার কার্য শুরু হয়। এই বিচার কার্য তোমার শুরু হয় কারণ শাহনওয়াজ খান বিচার বাহিনীর মধ্যে দিয়ে বলা হয় শাহনওয়াজ খান, শাহনওয়াজ খান, পি কে সাইগল, ও তোমার জিএস ধিলনের বিরুদ্ধে। তারপরে তোমার রশিদ আলী এদের হাতে বিরুদ্ধে। এই সময়কালে ধ্যান রাখা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই সময়কালে 22 বছর পর জওহরলাল নেহরু তার কোড তোমার গায়ে দিয়ে এদের হয়েছে বিচার কার্যে তোমাকে যোগদান করে 22 বছর পর কোড গায়ে দিয়ে 22 বছর পর কোড গায়ে দিয়ে জওহরলাল নেহরু এদের হয়ে বিচারে তোমার কার্য করেন। বিচার কার্য এদের হয়ে বিচার কার্য বা এদের হয়ে বিচার কার্য। এর সঙ্গে সঙ্গে তিনজনের ইম্পর্টেন্ট জওহরলাল নেহরু সঙ্গে সঙ্গে ভুলাভাই দেশাই শুধু তিনি একাই ছিলেন না, তিনজনের নাম ইম্পর্টেন্ট জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর সাপ্রু এই তিনজনে তুমি কি হয় আজাদ বাহিনীর হয়ে তুমি কি এরা বিচার কার্য লড়েন। এরা এত কষ্ট করেছিল 22 বছর পর, ভাবো যে 22 বছর তিনি বিচার কার্য করেনি, ঠিক এতটাই না তোমার দেশভক্তি ছিল। এই সেনাদের জন্য তিনি গায়ে তোমার কোড দিয়েছে বিচার কার্যে যুক্ত হন। তা সত্ত্বেও শাহনওয়াজ খান এরা তোমার ফাঁসি হয়, রশিদ আলীর 7 বছরের কারাদণ্ড হয়, কারাদণ্ড দেয়। এরই তোমার পরিপ্রেক্ষিতে 1946 সালের 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন হয়। আসবো পরেরটাতে 1945 তোমার সালের 12ই নভেম্বর আইএনএ দিবস পালন হয়। আইএনএ দিবস পালিত হয় 12ই নভেম্বর
1945 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজাদ হিন্দ বাহিনীর হয়ে এরা লড়াই করে এবং 1946 সালে আসবো। দেখো 1946 সাল, ক্লিমেন্ট এটলি সেই সময়কার যদি বলা হয়, চার্চিল ছিল 1945 সালে পর্যন্ত তোমার সেখানকার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল। পরবর্তীকালে ক্লিমেন্ট এটলি তোমার ভারতে আসে। ক্লিমেন্ট এটলি ভারতে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন। আর ধ্যান রাখা দরকার 1945 সালে 18ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু তাইওয়ান যদি বলা হয় হো চি মিন সিটি থেকে তোমার যাত্রা করে তাইহুক একটা বিমানবন্দরে, সেখানে তার নাকি মৃত্যু তোমার হয়েছিল বলে মনে করা হয়। কিন্তু মোরারজি দেশাই যখন তোমার সরকার এসেছিল, তিনি এইটাকে তোমার কি বলে নাকচ করে দেন যে তার মৃত্যু তোমার হয়নি। তাহলে ক্লিমেন্ট এটলি ভারতে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ভারতে পাঠায়। 1946 সালে 24শে মার্চ মন্ত্রী মিশন ভারতে আসে। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মন্ত্রী মিশনের সদস্যগুলোর নাম ধ্যান রাখা দরকার। মন্ত্রী মিশনের বা ক্যাবিনেট মিশনের সদস্য ছিল সদস্যগুলোর নাম ধ্যান রাখা দরকার। এবি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস। প্যাথিক লরেন্সের নামটা আগে লিখি। এ ছিল ভারত সচিব ছিল প্যাথিক লরেন্স। এ ছিল সভাপতি। কোশ্চেন পরীক্ষা আসে যে মন্ত্রী মিশনের সভাপতি কে ছিল? প্যাথিক লরেন্স। সভাপতি ছিলেন, ইনি ভারত সচিবও ছিলেন প্যাথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস, ও এবি আলেকজান্ডার। আলেকজান্ডার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মন্ত্রী মিশন ভারতে আসে। মন্ত্রী মিশন ভারতে কি কারণে এসেছিল? গণপরিষদ গঠনের জন্য ভারতে এসেছিল। গণপরিষদ গঠনের জন্য মাসে আসে, মে মাসে তাদের তোমার 16ই মে তাদের রিপোর্ট তোমার পেশ করে এবং বলে যে কোনো পরিপ্রেক্ষিতে ভারতের গণপরিষদ গঠনের কথা। এবং ধ্যান রাখা দরকার 72 দিন টাইম দেয়। ধ্যান রাখা দরকার কয়দিন টাইম দেয়? 72 দিন টাইম দেয়। যে কোনো প্রকারে ক্লিমেন্ট এটলি বলে যে কোনো প্রকারে ভারতে গণপরিষদ গঠন করা দরকার এবং টাইম দেওয়া হয় 72 দিন টাইম কি দেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1946 সালে গণপরিষদ গঠনের জন্য ভারতে এসেছিল। কোশ্চেন পরীক্ষায় আসে যে ক্লিমেন্ট এটলি কেন ভারতে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই গণপরিষদ গঠনের দায়িত্ব দিয়ে দিল। 1942 সালে বা কেনই বা ক্লিমেন্ট এটলি ভারতের স্বাধীনতা এত তাড়াতাড়ি দিয়ে দিল, এর পিছনে অনেক রহস্য আছে।
রহস্য এক তো 1945 সালে ইউএনও গঠিত হয়েছিল। আর ভারত তোমার ইউএন এর সদস্য তোমার বলা হয়, ভারত যখন স্বাধীন হয়নি তখনই বলা ভারত ইউএন এর সদস্য হয়ে যায়। নাম্বার 2, আর ইউএন এর ট্রাস্টিশিপ কমিটি আছে, সংস্থা আছে, সেখানে বলা হয় যে কোনো না কোনো ভাবে যে উপনিবেশ যেগুলো ছিল এই উপনিবেশগুলোকে মুক্ত হচ্ছে করে দেওয়া। নাম্বার 2, 1942 সালের যে ভারত ছাড়ো আন্দোলন হয়, ক্রিপস মিশন তোমার আসে, এবং এই পরিস্থিতিতে ভারতের প্রচুর পরিমাণে খরচা হয়েছিল ব্রিটিশদের, আর প্রচুর মানে খরচা হয়েছিল, যে যতটা পরিমাণে ইনকাম হচ্ছিল তার থেকে বেশি খরচাই হচ্ছিল ভারতে। এই কারণেই তারা তোমাকে বলা হয় তাহলে ভারতকে তোমার স্বাধীনতা তোমাকে কি দেওয়ার তোমার পরিকল্পনা আছে নেয়। ক্লিমেন্ট এটলি যদি বলা হয় কৃষক বলা হয়, কৃষক তোমাকে বলা হয় পার্টিরা তোমাকে ছিল, ধ্যান রাখা দরকার। ভারতে তোমার স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি তোমাকে ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা ধ্যান রাখা দরকার, সুচিতা বলা হয়, সুচিতা আছে কৃপালিনী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1946 সালে ভোট হয়, ইলেকশন হয়, নির্বাচন হয়, নির্বাচন হয়। এই নির্বাচনে জাতীয় কংগ্রেস পায় 56টা ভোট, 56টা তোমার 56টা সিট, ভোট না 56টা সিট, ও মুসলিম লীগ পায় লীগ পায় মাত্র 30টি সিট, 30টি আসন থেকে পায়। তারা দেখছিল যে কোনো না কোনো মুসলিমদের আসন সংখ্যা কম। ক্লিমেন্ট এটলি সরি 1946 সালের ক্লিমেন্ট এটলি কত 14ই আগস্ট 14ই আগস্ট গণপরিষদ ক্লিমেন্ট 14ই আগস্ট ক্লিমেন্ট এটলি ক্লিমেন্ট এটলি কে ছিল বলবো যে ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিল। ক্লিমেন্ট এটলির সুপারিশে জাতীয় কংগ্রেস গণপরিষদ গঠন করে যদিও মোহাম্মদ আলী জিন্নার সহমত ছাড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লিমেন্ট এটলি হচ্ছে সুপারিশে, ক্লিমেন্ট এটলি সুপারিশ করে খুব শীঘ্রই ভারতের হচ্ছে গণপরিষদ তোমার গঠিত হোক, এবং ভারতের গণপরিষদ 14ই আগস্ট তুমি ক্লিমেন্ট এটলি সুপারিশে জাতীয় কংগ্রেস গঠন করে, যদি মোহাম্মদ আলী জিন্নার সহমত ছিল না, সহমতি তোমার ছাড়া, অসম্মত জ্ঞাপন করা ছাড়াও 1946 সালের ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1946 সালের 2 দিন পর মোহাম্মদ আলী জিন্নাহ ডিরেক্ট অ্যাকশন প্ল্যান, পরীক্ষা ছিল বারবার ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1946 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ডিরেক্ট অ্যাকশন প্ল্যান বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল।
এই সময়কালে কলকাতায় যদি বলা হয় এই সময়কালে লাখো দিয়ে হিন্দু মারা খেয়ে যায়, রক্তপাত হতে থাকে। পুলিশ এখানে কেবলমাত্র দর্শকের ভূমিকাতে পালন করেছিল। 1946 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ ডিরেক্ট অ্যাকশন প্ল্যান দেয়, যতক্ষণ পর্যন্ত না ভারত এবং পাকিস্তান দুটি দেশে পৃথক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলিমরা তাদের হিন্দুদের উপরে আক্রমণ করতে থাকবে। প্রচুর পরিমাণে হিন্দু কি কলকাতায় আজকে মারা যায়, লাখো দিয়ে লোক আহত এবং মারা যায়। তো 1946 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ডিরেক্ট অ্যাকশন প্ল্যান ঘোষণা করে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার লাগ দিলাম পরীক্ষা এটাই তোমার আসে। তো ডিরেক্ট অ্যাকশন প্ল্যানের পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে নোয়াখালীতে গান্ধীজি নোয়াখালীতে পদযাত্রা শুরু হতে পারে। এই ডিরেক্ট অ্যাকশন প্ল্যানের বিরুদ্ধে যখন মুসলিমরা হিন্দুদের উপর আক্রমণ এবং যে সমস্ত জায়গায় মুসলিমদের এত সংখ্যা বেশি ছিল সেই সমস্ত জায়গায় মুসলিমরা হিন্দুদের উপর প্রচুর পরিমাণে আক্রমণ করছিল। এবং অন্যদিকে যদি বলা হয় হিন্দুরা মুসলিমদের উপর আক্রমণ, এই পরিস্থিতিতে নোয়াখালীতে ডিরেক্ট বলা হয় গান্ধীজি পদযাত্রা শুরু করে। এবার আসবে 1947 সালে। 1946 সালে নৌ বিদ্রোহ হয়েছিল। কোশ্চেন পরীক্ষায় আছে নৌ বিদ্রোহ কবে হয়েছিল? বলবো নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালের 1946 সালের কত 18ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে, রয়্যাল এনফিল্ডের তলোয়ার নামক জাহাজে, রয়্যাল এনফিল্ডের তলোয়ার নামক জাহাজে। এই বলবো নৌবিদ্রোহ হওয়ার পিছনে কারণ কি? নৌবিদ্রোহ হওয়ার পিছনে কারণ ধ্যান রাখা দরকার। নৌবিদ্রোহ এই কারণে হয়েছিল যে একটা আজাদিন সরকারের আজাদিন ফৌজ যে বিচার হয়েছিল সেই বিচারের বিরোধিতা করা। 2 নাম্বার তাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ, তাদের বেতন কম দেওয়া, খাদ্যের বৈষম্য, এগুলোর জন্য নৌবিদ্রোহ কি হয়েছিল। কত সালে? 1946 সালের তারিখটা ধ্যান রাখা তো 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের রয়্যাল এনফিল্ডের তলোয়ার নামক জাহাজে এই বিদ্রোহ কি হয়েছিল। এই বিদ্রোহে কি পরবর্তীকালে সর্দার বল্লভভাই প্যাটেল এর নির্দেশে নৌ বিদ্রোহ বন্ধ হয়। যদিও গান্ধীজিও এই নৌ বিদ্রোহকে সমর্থন করেনি, অনেক জাতীয় কংগ্রেসের লিডার নৌ বিদ্রোহকে সমর্থন করেনি। 1946 সালে আর একটা ঘটনা, 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়েছিল। রশিদ আলী দিবস পালিত হয়েছিল। রশিদ আলী দিবস পালিত হয়েছিল কত সালে? 12ই ফেব্রুয়ারি 1946 সালে। রশিদ আলীর যে বিচারে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়
ভারতীয়রা মনে করে রশিদ আলী ভারতকে স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, তো সেহেতু তাদের কেন কারাদণ্ড হবে, এই জন্যই রশিদ আলী দিবস পালন হয় 5 থেকে 6 তারিখে। পুরা তুমি বলা হয় পুরা ভারতবর্ষে রশিদ আলী সপ্তাহ তোমার পালিত হয়, অরন্ধন হয়, পুরা বিক্ষোভ দেখিয়েছিল 1946 সালে। 1946 সালে যদি বলা হয় এই সময়কালে 1946 সালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ছিল জওয়াহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু। অর্থমন্ত্রী ইম্পর্টেন্ট, ধ্যান রাখা দরকার, লিয়াকত আলী। 1946 সালে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, বা 1946 সালে এই জিনিসগুলো ধ্যান রাখা দরকার। এই সময়কালে বাংলার প্রধানমন্ত্রী ছিল 1946 সালে, এই সময় বাংলার প্রধানমন্ত্রী ছিল ফজলুল হক, কৃষক প্রজা পার্টির ফজলুল হক। কোন পার্টি ছিল বলো? ফজলুল হক তোমার কৃষক প্রজা পার্টি ছিল ফজলুল হক, ভেরি ইম্পর্টেন্ট। এর আগে যদি বলা হয় সুরাবর্দী, ফজলুল হকের আগে ছিল তোমার সুরাবর্দী, শহীদ সুরাবর্দী, ধ্যান রাখা দরকার। 1946 সালে যদি বলা হয় জাতীয় কংগ্রেসের, চালিয়ে আসছে 1947 সালে 3 জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা আসে, ধ্যান রাখা দরকার। এই মাউন্টব্যাটেন পরিকল্পনা আসে ভারত এবং পাকিস্তান দুটি দেশে তোমার বিভক্ত করার জন্য তোমার এসেছিল মাউন্টব্যাটেন পরিকল্পনা। মাউন্টব্যাটেন বলছিল যে ভারতকে তোমার বলা দুটি ভাগে ভাগ না হওয়া পর্যন্ত ভারত শান্তি হবে না। 1946 সালে ডিরেক্ট অ্যাকশন প্ল্যান চলছিল, ধ্যান রাখা দরকার। এই সময়কালে মাউন্টব্যাটেন যে আসছে ভারতকে তোমার দুটি ভাগে পৃথক করার জন্য। এই ভারতকে তোমার দুটি ভাগে তোমার সংবিধান তৈরি ও 2 নেশন থিওরি এর পরিকল্পনা দেয়। ভারতের স্বাধীনতা আইন পাস হয় 18 জুলাই, ভারতের স্বাধীনতা আইন পাস হয়। এবং মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী অ্যাকচুয়ালি মাউন্টব্যাটেন ভারতে এসেছিল 24শে মার্চ, এখানে লেখা দরকার 24শে মার্চ এসেছিল, 24শে মার্চ ভারতে আসে। এবং পরিকল্পনা গৃহীত হয় কত সালে? 3 জুন, যেটা হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা। এটা হচ্ছে মাউন্টব্যাটেন রোয়েদাদ নামেও পরিচিত। মাউন্টব্যাটেন পরিকল্পনা মাউন্টব্যাটেন রোয়েদাদ নামে পরিচিত। মাউন্টব্যাটেন রোয়েদাদ নামেও পরিচিত। যদি কোশ্চেন পরীক্ষা আসে কোন তোমার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তান দুটি ভাগে ভাগ হয়ে যায়, তাহলে বলো মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী দুটি ভাগে ভাগ হয়ে যায়। অনেকগুলো তোমার মাউন্টব্যাটেন অনেক করেছিল, চেষ্টা করছো ভারত তোমার দুটি ভাগে ভাগ না হওয়ার তোমার কারণে। এটাকেই তো বলা হয়
বলকান প্ল্যান 1947 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা 1947 সালে বলকান প্ল্যান। অ্যাকচুয়ালি বলকান প্ল্যান আসলে কি বলা হয়, জার্মানির একটা জায়গা বা বলা হয় ইউরোপের একটা তোমার জায়গা, যেখানে বলকান তোমার কি বলা হয়, জায়গাটার নাম হচ্ছে বলকান। এই এরিয়াতে তোমার অশান্তি তোমার চলছিল, ঠিকঠাক ভাবে সীমানা নির্দেশ ছিল না, সবসময় তোমার কি বলা হয় বিদ্রোহ তোমার চলছিল। ঠিক এইরকম তোমার ঘটনা তোমার ভারতবর্ষে তোমার হয়েছিল, যে ভারত এবং হচ্ছে পাকিস্তান দুটি দেশ ভাগ হবে কি হবে না, কি রকম সিস্টেম থাকবে কি থাকবে না, এটা হচ্ছে বলকান প্ল্যান নামে হচ্ছে পরিচিত। এবং 1947 সালের 14 আগস্ট 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। হয় এবং 15 আগস্ট ভারত স্বাধীন হয়। ভারত তোমার স্বাধীন হয়। তাহলে এর পরবর্তীকালে আমরা কি পড়বো আমি বলে দিই। বলা হয় ভারতের প্রথম, যদি বলা হয় এটা পরীক্ষা বারবার কোশ্চেন আসে, ভারতের প্রথম পরাধীন ভারতের, দেখো পরাধীন ভারতের ভারতের শেষ গভর্নর জেনারেল, শেষ গভর্নর জেনারেল কে ছিল? তাহলে শেষ গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্টব্যাটেন। যদি বলা হয় পরাধীন ভারতে না লিখে বলা হয় স্বাধীন ভারতের, স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতেরও প্রথমত গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা গন্ডগোল হয় বারবার। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, এই জায়গাটাতে বারবার গন্ডগোল হয়। ভারতীয় গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। চক্রবর্তী রাজাগোপালাচারী। আর ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল চক্রবর্তী রাজাগোপালাচারী। এবার আসবো কি আমরা, ভারতের তোমার শেষ গভর্নর জেনারেল ছিল পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। লিখে দিই, বাকিগুলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিল মোহাম্মদ আলী। লাস্ট ওয়ান লিখে দিই। এই সময় কালে কংগ্রেসের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল সুচেতা কৃপালিনী। কৃপা লেনি।
লাস্ট একটা হচ্ছে ভিডিও আসবে স্বাধীনতার একটা সময় তোমার প্রথম প্রধানমন্ত্রী রাজেন্দ্র প্রথমত প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, প্রথম রাষ্ট্রপতি প্রসাদ বলা সময়কালে যদি ভারতের প্রথম তোমার উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ, উপরাষ্ট্রপতি ছিল ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর যদি বলা হয় উপ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল বেরিয়েছে। এর পরবর্তীকালে 1948 সালের 30শে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হয় নাথুরাম গডসে তোমার গান্ধীজিকে তোমার হত্যা তোমাকে করে। এর পরবর্তীকালে ভারতের তোমার জাতীয় পতাকা যদি বলা হয় 22শে তোমাকে জুলাই, ধ্যান রাখা দরকার সেই সময়কালে ভারতের জাতীয় পতাকা নির্মাণ করেছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। এদের তো দৈর্ঘ্য যদি বলা হয় কতটা 3:2, তিনটা প্রতীক তোমার ছিল, জানো তুমি গেরুয়া যেটা বলা হয় ত্যাগের প্রতীক এবং সাহসের প্রতীক, সাদা শান্তির তোমার প্রতীক এবং সত্যের প্রতীক, এবং নিচে তোমার সবুজ যদি বলা হয়, সবুজ তোমাকে বলা হয় কি, তোমরা অবশ্যই কমেন্টে তোমরা জানাও যে আমাদের যে সবুজ যদি বলা হয়, সবুজ যে কালার আছে পতাকা, সবুজ তোমার কালার, সেটা তোমার কিসের হচ্ছে প্রতীক, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। যদি বলা তুমি আসবে ভারতের তোমার কি বলা হয় সংবিধান 2 বছর 11 মাস 18 দিনে তোমার বানাতে তো সময় তোমার লেগেছিল। আর ধ্যান রাখা দরকার 2 মাস 11 মাস 18 দিন লাগছিল। সেই সময়কালে 22শে যদি 25শে যদি বলা হয় 25শে তোমার জানুয়ারি, 25শে জানুয়ারি ধ্যান রাখা দরকার 25শে জানুয়ারি জনগণ মন এটা তোমার নেওয়া তোমাকে হয়। 1949 সালে বলা হয় 7 নভেম্বর বলা ভারতের তো সংবিধানতে গৃহীত হয়। 1950 সালের 26শে তোমার জানুয়ারি বলা হয় কি বলা হয় সংবিধান তোমার কার্যকরী তোমার করা হয়, ধ্যান রাখা দরকার। এই বাকি তোমার প্রশ্নগুলোর অ্যান্সার আমরা পরের ভিডিওতে জানবো। আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।